মূর্তি হড়বড়ি উঠছে মাহি। নিবু নিবু চোখ দুটো পর্দা থেকে এক নিমিষে সরে গেল সকল তন্ত্রা। হকচকে সম্মুখে তাকাতে সপ্তদর্শী ললাটে ফাঁস পড়ল গোটা কয়েক হাত দূরত্বে, দুহাত পকেটে গুজে ভাবলেশীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মাফিয়া পেস্ট। পরনে একখানা গিয়ে রঙা ঢিলাঢালা ট্রাউজার আর গায়ে জড়িয়েছে কালো রঙা ফিনফিনে শার্ট। যুবক কেন যে শার্ট পরে কে জানে। যতবার গায়ে শার্ট জড়িয়েছে ঠিক ততবারই যুবকের ফুলে ফেপে থাকা মাসলগুলো যেন টেনে হিসড়ে শার্টের বাঁধন থেকে বেরিয়ে আসতে চেয়েছে। আজও হলো তাই। পাতলা ফিনফিনে শার্টের আড়ালে যুবকের পেঁচানো দেহটা স্পষ্ট। তার মুখে অভিব্যক্তিতে এখনো নজর পড়েনি মাহির। পড়লে হয়তো দেখতে পেত মাফিয়া বেস্ট কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। মুগ্ধ কপাল গোছালো, এবার নাক ফুলিয়ে জল শক্ত করে ধরলো, ধমকে বললাম, নির্লজ্জ মেয়ে ছেলেদের মতো কথা কথা আমার বডির দিকে তাকাবে না বান্দির মেয়ে, নজর লাগবে। হয়তো বিড়ালের ন্যায় চোখ তুলে তাকালো মাহি। হতভাগতার শীর্ষে পৌঁছেছে বেচারি। পরক্ষণে নিজ চোখের বেহা কর্মকাণ্ডে লজ্জিত হয়। ঘাড় নামিয়ে জীবের জগা হাত বসালো অলোকে। মুগ্ধ এগোয় এবার। মুখাবে একরাশ কঠোরতা লেপছে গমগমে গলের সুথয়। রাত্রির জন্য তৈরি থাকবি বান্দির মেয়ে। টরি আম ফিলিং হাংরি। তৎক্ষণাৎ আটকে উঠছে মাহি। চোখে মুখে এক আকাশম ভয় লেপটে মিনমিনি স্বরে জিজ্ঞেস করে, প্রাডাও আসবে? বাদামি ঠোঁট জোড়ার নিখুঁত রেখায় টান বসালো রুড়ো মানব। রহস্যময় বাঁকা হেসে পরক্ষণে সুত হলো। আবার জিগায়। ভয় আত্মা উড়ে যাবে ভাব মাহে। চোখের পলক পড়ছে না বেচারের। গায়ে জড়ানো ব্ল্যাঙ্কেটটা খানিক চেনে চুনে আনুছে। ওইদিকে মুগ্ধ তখন পা বাড়িয়েছে উঁচু পথে। পেছন থেকে হুচ করে মাহি কেমন ভয় ভয় আওড়ালো। প্রাডাকে না আনলে হয় না? থামলো মুগ্ধের কদম, ব্যস্ত কদম। ঘাড় কাজ করে আলগোছে চাইলো পেছনে। ছোচির কোণে তির্যক ব্যঙ্গাত্মক হাসি ফুটিয়ে যুবক পায়ের গতি ঘুরলো ফের ধীরে ধীরে এগিয়ে এসে আচমকা ঝুঁকে দাঁড়ালো মির্জার দিকে। এহেন কাছে ফরকায় মাহে। শরীরে ব্ল্যাঙ্কেট চেপে চেপে পিছিয়ে যায় একটুখানি। যুবক ক্রু হাসলো তা দেখে। চোখে মুখে অদ্ভুত দুষ্টুমি লেপছে। আচানক হাত বাড়িয়ে আঁকড়ে ধরে মাহির কঞ্চা। হাতের বাঁধন আজ খানিকটা ঢিলে ঢালা। মুগ্ধের ব্যথা পাচ্ছে না মাহি। যুবক নিজ উদ্যোগে টানছে মাহির খুচরো মুখখানা। সপ্তদর্শীর মুখ নিজ মুখের কাছাকাছি আনতেই অস্বস্তিতে মোচড় দিয়ে ওঠে মাহি। নাক মুখ কুচকে ছিছি বলে উঠছে। ছাড়ো না ভাই। তাচ্ছিল হাসলো, হাসি ফুটলো সুদর্শনের ঠোঁটের কোণে। সে কেমন এক দৃষ্টে মাহির মুখপানে তাকিয়ে থেকে আওড়ালো। নতুন কিছু বল বান্দির মেয়ে। নাকের পাটা ফুললো মাহির। অস্বস্তিতে চোখ বুঝলো, চোখ খুলবার জো নেই তার। কপাল কুচকে দাঁতে দাঁত খিচে কেবল সুদ হলো। নির্লজ্জ অসভ্য লোক। এতক্ষণে ক্ষুদ্র হাসিটা বুঝি কারো হলো যুবকের গালের ভাঁজে। জিভের ডগা ঠেলে নীরবে হাসলো সে। বাঁকা কঞ্চে পরক্ষণে বলো, নাইস নেমস। তারপর রাজ্যসভা বিরক্তি ছেয়ে গিয়েছে সপ্তদশীর মুখ হবে। মেয়েটা কেমন চিঠি বিরক্ত কঞ্চে খচখচ করতে করতে আওড়ালো। আপনার হাত সরান বিস্ট। যুবক নির্বিকার ধীরে ধীরে এগোচ্ছে মাহির মুখপানে। সপ্তদশী নরম নাকের ডগা ছুঁই ছুঁই তার লম্বাটে নাকের ডগা। সে কেমন আগের নেই ভাবলেছিন কণ্ঠে আওড়ালো। সরব না। কি করবি বান্দির মেয়ে? আমি আমি কিন্তু চেঁচাবো। কথার পিঠে এখন বোকাচোকা উত্তর শুনে এক মুহূর্তের স্থবির চোখে চেয়ে রইল মুগ্ধ। পরক্ষণে যুবকের দামি ঠোঁটের প্রশস্ত হলো শ্রেষ্ঠত ভঙ্গিতে। কণ্ঠে একটা ছিল তো ফুটিয়ে সুত হলো। ও রিয়েলি বান্দির মেয়ে? তাহলে আর দেরি কিসের? কাছে আয় না। দেখ দেখ কি সুন্দর করে। তো চিৎকার দেওয়াটা যেন বিফলে না যায়, সে কাজটা করে দিই। আয় আয় বান্দির মেয়ে, তাড়াতাড়ি আয়। এমনিতেই কাল থেকে তুই বড্ড জ্বালাচ্ছিস। আতকে ওঠে মাহি। তৎক্ষণাৎ চোখ দুটো এক ঝটকা দিয়ে খুলে নিচ্ছি বলে হচ্ছে। খবরদার কাছে আসবে না। এহেন কথায় থোড়াই থামে অসভ্য পেস্ট। সে উল্টো জোর বাড়ালো হাতের। মুখব্যক্তিতে পরিবর্তন এনে কপাল গোটালো আলগোছে। চোয়ালের পেশি চান চান করে দাঁতে দাঁত পেশে চেপে কট মুঠিয়ে আওড়ালো। শিনো মোট বান্দির মেয়ে, ফক ইউ অ্যান্ড ইউর ফকিং ওয়ার্ডস। কথাটা বলে এক ঝটকায় সপ্তদশী কন্ট্রোলে ছেড়ে দেয় মুগ্ধ। চোখে মুখে একরাশ কঠোরতা লেপটে হাত গুছলো পকেটে। এই 2 সেকেন্ড পকেটে হাসে পরক্ষণে বের করে আনে মোটা সিগার এবং লাইটার। নিজ অসভ্যতায় বিলকুল রাগ ঢাক না রেখেই মেয়েটার সামনে ধরো সিগারখানা। ছোটে ফাঁকে জ্বলন্ত সিগারখানা গুজে লম্বা লম্বা দুটো টান বসে মুখ ভর্তি ধোয়া ছাড়লো মাহের। নাকে মুখে বরাবর সহসা দুর্গন্ধে
গা গুলিয়ে উঠে মাহের সপ্তদোষী নাক মুখ কুচকে নেয়। সঙ্গে সঙ্গে সম্মুখে দাঁড়িয়ে থাকা রূঢ় মানব কেমন গমগমে গলায় বলে উঠছে, তৈরি থাক, গলায় কত তেজ হয়েছে আজ রাতে দেখব। বলে পা ঘুরে মুগ্ধ সিগারেট টান বসিয়ে দু কদম অগ্রসরতে আচমকা কর্ণ করে ভেসে হল সপ্তদোষীর হাসির শব্দ। আছি। মুহূর্তে স্থবির হলো মুগ্ধের সর্বাঙ্গ। সেকেন্ড পেরোতেই না পেরোতে আবার শুনতে পেল একই শব্দ। তৎক্ষণাৎ উদ্ভ্রান্তের ন্যায় কদম ছুটিয়ে মাহির পানে এগিয়ে আসে মুগ্ধ। হাতে জ্বলন্ত সিগারটা এক ছটকায় ছুঁড়ে ফেলে ঘরে অন্যস্ত্র। মেয়েটার কাছে এগিয়ে এসে মেরুদণ্ড বাঁকিয়ে রূঢ় মানব কেমন অস্থির হয়ে জিজ্ঞেস করতে লাগলো, হাই হাই চাশমিশ, হোয়াট হ্যাপেন টু ইউ? তুই হাসি দিচ্ছিস কেন? সপ্তদশী ফের হাঁচি আসার জোগাড়, যার দরুন উত্তর দেওয়ার অবস্থায় নেই সে। ওদিকে মুগ্ধ যেন বড্ড বিচলিত, কেমন উদ্ভ্রান্তের ন্যায় মেয়েটার কাঁধ ঝাঁকিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করতে লাগলো, ভাই চাঁড়ার বাচ্চা, উত্তর দে, কি হয়েছে তোর? আমাকে বল, কোথায় কষ্ট হচ্ছে? হ্যাঁ মেয়ে। বলতে বলতে আরেকবার হাঁচি দিয়ে বসে মাহি। তা দেখে মুগ্ধ কেমন উন্মাদের ন্যায় গলা উঁচিয়ে ডেকে উঠছে, গার্ডস। মনিবের এক ডাকে হাজির বেশ কজন গার্ডস। মুগ্ধ কেমন অস্থির হয়ে সকলকে হুকুম ছুড়ে বসল, এক্ষুনি এর অ্যাম্বুলেন্স আন, ডক্টর ডাক, তাড়াতাড়ি কর, ওর কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি কর জানোয়ার বাচ্চারা, তাড়াতাড়ি কর। কজন গার্ডস তক্ষুনি হন্য হয়ে ছুটল বাইরে। উপস্থিত আরও 2-4 জন গার্ডস তখনও অন্তদন্ত পায়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। এদিকে মুগ্ধ উদ্ভ্রান্তের ন্যায় এগিয়ে গিয়ে আসে মাহির পানে। তৎক্ষণাৎ মেয়েটার খুঁজল, মাথার উপর অনবরত হাত বুলিয়ে অস্থির কণ্ঠে বলে, কিচ্ছু হবে না তোর, আমি কিচ্ছু হতে দেবো না তোর, এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাবো তোকে। তোর কি হয়েছে আমি একটু বল, কত কষ্ট হচ্ছে তোর চাশমিশ, একটু বল না আমায়, আমার কেমন যেন লাগছে। এই এই এই, তুই ঠিক আছিস? হত্যভম্ব তাই ডুবেছে মাহি। লোকটা অমন হুট করে বাঁদরের মতো লাফাচ্ছে কেন? এনা তাকে বকছিল, এরই মধ্যে আবার কি হলো? কেমন কপাল গুটিয়ে চোখ তুলে তাকালো ব্যাকুল মুগ্ধের পানে মাহে। মুগ্ধ বড় বিচলিত, অবুঝের ন্যায় ঘাড় ডলছে অনবরত, বিড়বিড়ি কি যে আওড়াচ্ছে কে জানে। সপ্তদশী কাঁপা কাঁপা ঠোঁট যুগল নাড়িয়ে যেই না কিছু বলবে তার আগেই ঘটলো আরেক কাণ্ড। যুবক তক্ষুনি এক ঝটকায় মেয়েটাকে কাঁধে তুলে নিল। অতঃপর জোরালো পায়ে ঘর থেকে বেরিয়ে ছুটতে লাগলো প্রশস্ত করিডোর দিয়ে। ছুটতে ছুটতে ব্যাকুল কণ্ঠে বিড়বিড় করছে সে, আমার চাশমিশ, আমি বেঁচে থাকতে কিচ্ছু হবে না তোর, তুই সুস্থ হয়ে উঠবি, একদম সুস্থ হয়ে উঠবি, আবার আমার সাথে ঘাটতারামি করবি, বকবি আমায়। স্পষ্ট শুনছে উন্মাদন যুবকের আওড়ানো বাক্য। যুবকের অমন ছোটাছুটি দেখে ভয় সিটিয়ে যাচ্ছে সে। তৎক্ষণাৎ যুবকের পিঠ খামছে, চোখ মুখ কুচকে বলেছে, আরে নামায় নামায়, আমি পাগলামো করছেন কি? কি পাগলামো করছেন? আমি ঠিক আছি তো, জাস্ট ঠান্ডা লেগেছে বৃষ্টি ভেজার কারণে। তখন ছোটাছুটি থামায় মুগ্ধ। হৃদস্পন্দন বড্ড জোরালো তার, চোখে মুখে ব্যাকুলতা ভরা। সে তৎক্ষণাৎ আলতো করে ঘাট থেকে নামায় মাহিকে। ঢুলতে থাকা মাহির কাঁধ আঁকড়ে সন্ধিহান গলায় জিজ্ঞেস করে উঠছে, তাহলে আমার ঠান্ডা লাগলো না কেন? তোর একা ঠান্ডা লাগলো কেন? তুই একা কষ্ট পাচ্ছিস কেন? আমি পাচ্ছি না কেন? সত্যি করে বল জানোয়ারের বাচ্চা, কি করেছিস তুই? ঠান্ডা লাগলো কিভাবে? মা বিপাকে পড়ল মাহি। মাথাটা ঘোরাচ্ছে তার। লোকটার কথাবার্তার আগামাথা কিছু খুঁজে না পেয়ে মেয়েটা বরং চুপ রইল। একদিকে মুগ্ধের অস্থিরতা বাড়ছে তো ক্রমশ সে কি করছে থোড়াই সেই দিকে খেয়াল আছে তার। সে তো অস্থির হয়ে চেশমিশের জন্য আছে। মুগ্ধ তখন ছোট করে আঁকড়ে ধরলো মাহির নরম কবজি সন্ধি। মেয়েটাকে নিজের সঙ্গে টানতে টানতে এগুলো এলিভেটরের দিকে। বিচলিত কঞ্চে বিড়বিড়ালো, কিচ্ছু হবে না আমার চাশমিশের, কিচ্ছু হবে না। মিনিট খানিকের মাথায় এলিভেটর থামলো গ্রাউন্ড ফ্লোরে। সাধু মনস্টার ঝড়ের বেগে বের হলেন। এক হাত থেকে ধরে রেখেছে মাহিকে, গলা উঁচিয়ে হুঙ্কার ছোলেন। গার্ডস। মুহূর্তেই হাজির গার্ডস, মাথা নুইয়ে দাঁড়িয়ে আছেন সকলে। মনস্টার কেবল হুঙ্কার ছুড়ে আদেশ ছোলেন, আগামী 1 ঘন্টার মধ্যে রাশিয়ার বেস্ট ডক্টরদের আমি আমার প্যালেসে চাই, পাতাল খুঁড়ে হোক কিংবা আকাশ তীরে। আগামী 1 ঘন্টার মধ্যে ওদের না আনতে পারলে তোদের সবকটাকে আমি আমার পেটদের মধ্যে ভাগ করে দেব। সো গো অন এভরিওয়ান। হুকুম তামিল করলেন সবাই। তখনই ঝড়ের বেগে ছুটলেন প্যালেসের বাইরে। ঠিক তখনই মাথা নিয়ে জড়সড় ভাব নিয়ে গ্রাউন্ড ফ্লোরে হাজির হলো ডক্টর হায়া। বড় ইতস্তত কঞ্চে ভয়ে ভয়ে আওড়ালো, মনস্টার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি ওনাকে পরখ করে দেখতে পারি। কথাটা শোনা মাত্র নাকচ করে উঠে মুগ্ধ, গলায় গাম্ভীর্যের ছাপে ফুটিয়ে গর্জন তুলে আওড়ায়, ওকে নিয়ে আমি কোনো রিস্ক নেব না, সো ফাক অফ। পেছনে দাঁড়িয়ে থাকা থেকে মুখ কুচকায় মাহি। কপালে গাঢ় ভাঁজ ফেলে তেরামি দেখিয়ে বলে,
উনি ডাক্তার না আপনি ডাক্তার? এত বেশি বোঝেন কেন? বললাম না সামান্য ঠান্ডা লেগেছে। এই জন্য এত তোলপাড় চালানোর কি আছে বুঝলাম না। আমি সুস্থ করে সেই তো মারবে না আবার। সহসা ঘাড় বাঁকিয়ে তাকায় মুগ্ধ। শক্ত চারু নিক্ষেপ করলো মাহির পানে, তখনই মুখ বন্ধ করলো মাহি। বলতে বলতে বেশি বলে ফেলেছে বুঝতে পেরে মুখটা করলো খাঁচো মাচো। মাথা নুয়ে চিবুক কঞ্চা ছেঁকাতে কর্ণপুরে ভেসে এলো মুগ্ধের চিরপির কঞ্চ। তোকে কাবু করার অধিকার শুধু আমার হবে, অন্য কারণ নয়। এমনকি সামান্য একটা অসুখেরও নয়। অবাকের শেষে পৌঁছালো থমকায় মুখের অভিব্যক্তি, তবে সপ্তদশীর নরম মুখখানা কেন যেন থমকায়নি আজ। সেটা অদ্ভুতভাবে ভেসে উঠল এক পশলা তাচ্ছিলের ছাপ। রক্তিম অধর যুগলে নিখুঁত রেখায় আচমকা ফুটে উঠল তাচ্ছিলের হাসি। সপ্তদশী আগের ন্যায় নতমুখে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে আওড়ালো, কাবু, সে আপনি ভালো পারবেন জানি আমি। শত হলেও হার্টলেস বিস্ট বলে কথা। আধিপত্য বিস্তারে আপনার ঝোঁক যে বড্ড, সে অবশ্য আমার অজানা নয়। আচানক ঘোর ভাঙল যুবকের মুখাব থেকে। পর মুহূর্তেই ছিটকে সরে গেল এতক্ষণে অজানা পাগলামোগুলো। তার ফর্সা মসৃণ ললাটে ভাঁজ পড়ল স্পষ্ট, মোটাসোটা ঘাটটা আরেকটু বাকি। আলগোছে তাকালো পেছনে, আগের ন্যায় তীক্ষ্ণ কুলো দৃষ্টি। পরক্ষণেই বাদামি ঠোঁটচোড়া দাঁতে শনে পৃষ্ঠ হলো রূঢ় মানবের। সপ্তদশী নত মুখে পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে, যেন ওই বাদামি চোখ দুটো দিয়েই বলে যাবে হাজারো কথা। নিজ সুবুদ্ধিতে ফিরে ফিরে যুবক রূপ ধরল চিরচেন, মস্তিষ্কে বেজে উঠল আগের সেই ক্রূরতা। সপ্তদশী থেমে মাথা তুলল না, অস্বস্তিতে হাত মোচড়াচ্ছে অনবরত। মুগ্ধের তখন কি হলো কে জানে। এক হাতে ধরে রাখা মাহির নরম কবজি সন্ধিতে তখনই বসালো এক হ্যাচকা টান। পর মুহূর্তেই ঘটনার স্তম্ভিত মাহি হতচকিত নেচে চোখ তুলে তাকাতে নিজেকে আবিষ্কার করলো রূঢ় মানবের প্রশস্ত বক্ষের ভচ্ছটি কচে। মায়ের চোখগুলো সামান্য ভারত দৃষ্টি একটুখানি ঘুরতেই হঠাৎ টের পেল তার নরম সরম ঘাড় বরাবর পাশে রুক্ষ আঙুলের স্পর্শ। ধীরে ধীরে ঘাড়ে নরম ত্বক খামচে ধরেছে সেই রুক্ষ আঙুলগুলো। সপ্তদশী মুখাবে পরিবর্তন নামছে ক্রমশ। মসৃণ ললাটে ভাঁজ পড়েছে ব্যথা তোর। ঘাড় বরাবর আঙুলের জোর বাড়াতে তৎক্ষণাৎ কুকিয়ে উঠে মাহি, চোখ মুখ খেয়েছে, হাত ঘুরিয়ে নেয় ঘাড়ের কাছে। এদিকে মুগ্ধ সুক্ষেপহীন সরু দৃষ্টি সে কখন থেকে তাকিয়ে আছে মেজার দিকে। সপ্তদশী কুকিয়ে যাচ্ছে, অথচ তার মধ্যে তেমন কোনো বিচলিত ভাবস্রোত নেই। উল্টো প্রিয়াংশী করা ছোটের কোণে ঝুলছে বক্র হাসির রেশ। যুবক জোর বাড়ালো হাতে মুঠো বদতে সিল্কি চুলগুলো তাপ নিয়েই টান বসাচ্ছে নিচের দিকে। আহত মাহি ঠোঁট কামড়ে সহ্য করছে চুলের ব্যথা। ধীরে ধীরে গাড় কুচকে তাকায়, মুখটা ছোট হয়ে সামান্য উঁচু। তখনই কর্ণ করে ভেসে এলো মুগ্ধের কর্কশ কঞ্চ। চোখ খোল বান্তির মেয়ে। সহসা চোখের পর্দা সরালো মাহি। গোলাটের চোখ দুটো মুহূর্তে আটকালো যুবকের নিষ্প্রাণ বাদামি চোখ দুটোর মাঝে। সুদর্শনের মুখখানা শিখি গভীর, চোয়াল ফুটেছে ব্লেডের ন্যায়। এখনো বোধহয় দাঁতে দাঁত চাপেনি মুগ্ধ। চাপড়ে নিচে কটমট শব্দ শুনতে পেত সপ্তদশী। মাহি যখন নিজে চাপা কষ্টে মত্ত, ঠিক তখনই মুগ্ধ ঘটে আরেক কাণ্ড। তখনই অন্য হাতে মাহি নরম গ্রীবাদেশ আঁকড়ে হিংস্র থাবায় পরক্ষণে কেমন হিসিসি বলে উঠছে, কেন বল বান্তির মেয়ে, ইউর রাইট। আমার প্রতিটা জিনিস হোক সেটা আমার পছন্দের কিংবা অপছন্দের, তার প্রতি আমার আধিপত্য বিস্তারের ঝোঁক বেশি। কজ I don't like to share anything with anybody. আমার রাজত্বের একমাত্র ভোগকারী আমি নিজেই। মায়ের চোখ ছলছল করে উঠল, চোখ দুটো কালো কুচকুচে মণিজোড়া থেমে গেল এক জায়গায়। দৃষ্টি হলো অনুভূতি শূন্য, মস্তিষ্ক বজ্র ফাঁকা। এই মুহূর্তে মনের কোণে উত্থাপিত হয়েছে হাজার প্রশ্ন। মাহি সময় নিয়ে চোখ গিল সন্দিগ্ধ ভঙ্গিতে, পলক্ষীন চোখে যে তাকিয়ে রইল মুগ্ধর পানে। যুবকের বাদামি চোখ দুটোয় ভাষা বড় জটিল, পড়তে গেলে হারিয়ে যাবার উপক্রম। সপ্তদশীর নিচেরে সেই সময় নিল খানিক। তিতির করে কাঁপতে থাকা অধর যুগল সামান্য নড়ল, তার ঠোঁটের ফাঁকগুলি অস্ফুটে বেরোল। কেন করছেন এত কিছু? যুবক ঠোঁট বাকি হাসল প্রাণহীন ঠান্ডা সে হাসে, যার আদ্য প্রান্তে কেবল কুটিলতা। মুগ্ধ তখন আলগোছে ছেড়ে দিল মাহির নরম গ্রীবাদেশ। পরক্ষণে সপ্তদশী চুলের ভাঁজে লুকায়িত নিজ রুক্ষ আঙুলগুলো দিয়ে সুস্থ আলগা করতে করতে ক্রূর কণ্ঠে জবাব দিল, কোরবানের আগে পশুকে সাজানো গোছানো হয় কেন? বিহলিত ছাপ ধরেছে মাহির খুচরো মুখ। অবাদের ন্যায় যুবকের পানে তাকিয়ে থেকে হতবাক কণ্ঠে প্রতিবাদ করলো, বলল, কুরবানির উদ্দেশ্যে।
তখন রুরু মানবের ঠোঁটের ছোঁয়া, ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ দৃশ্যমান হলো। সপ্তদর্শী চুলের ফাঁস থেকে সম্পূর্ণরূপে আলগা হলো তার রুক্ষ আঙুল। নিজ উদ্যোগে মধ্যকার দূরত্ব বাড়িয়ে 2 কদম পিছিয়ে গেল মুগ্ধ। বলিষ্ঠ দেহখানা চান চান করে হাত গুছল পকেটে। এদিকে তার অমন বাঁকা হাসি দেখে দোটানা পড়ল মাহি। চোখ মুখে লেপটে গেল একরাশ জিজ্ঞাসা। বোকা মানবী খানিকটা স্থির হয়ে নিজ প্রত্যুত্তরে আবারও মনোযোগ টানল। বিচক্ষণতার সঙ্গে একে একে 2 মিলাতে চট করে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে হড়বড়িয়ে তাকালো সম্মুখে দাঁড়িয়ে থাকা নির্দয় মানবের পানে, যার চাহনি আপাতত মাহিতে নিবদ্ধ। মাহি ভরকায় থতমত চেহারা নিয়ে থেমে থেমে আওড়ায়। তারপরে আপনি আমাকেও মেরে? বাকিটা আর জীব কষানো ফুরসত হয়নি। তার আগেই মুগ্ধের কঠিন হাসি এবং ক্রোচাহনি সবচেয়ে বুঝিয়ে দিল বোকা সপ্তদর্শীকে। তবুও নরম দিলের মাহি অবচেতন মনের কোথাও কোণে না কোথাও একটুখানি আশ্বাসের অবিশ্বাসের দানা এসে উকিয়ে ঝুঁকিয়ে দিতেই সম্মুখের থেকে শোনা গেল মুগ্ধ নামক নির্দয় মানবের রাজবাড়ি কুচিল কঞ্চ। শত্রু মেয়েকে বেশি দিন বাঁচিয়ে রেখে অন্য ধ্বংস করার মতো দরদি আমি নই বান্তির মেয়ে। তাই খুব তাড়াতাড়ি তোকে শ্বশুরবাড়িতে পাঠাবো। এই জন্যই না তোর এত খাতির যত্ন করছে। সহসা ফ্রি গোছালো মাহি। সুশ্রী গৌরবর্ণা মুখখানায় দেখা মিলল এক আকাশসম সন্দিগ্ধতা। মায়াবিনী চোখ দুটো কেমন ছলছলে হয়ে গেল। দেখো, চিবুক নামালো গলার কাছে, সামান্য নাক টেনে টেনে মায়াবিনী মোজা কঞ্চে সুদ হলো। সত্যি মেরে ফেলবেন আমায়? তা কবে পারবেন শুনি? নতমুখে বাক্যটুকু আউড়ে থেমে গেল মাহি। চোখ তুলে মোটেও তাকালো না সম্মুখে। এদিকে একজোড়া দাম্ভিক কদম তখন গটগটিয়ে এগিয়ে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি। অতঃপর কোনরূপ বলা কওয়া ছাড়াই রুরো মানব তক্ষুনি শক্তপোক্ত হাতে জোরে এক ঝটকায় কাঁধে তুলে নিল সপ্তদর্শীকে। মাহি নির্বিকার, কাঁদছে বোধে নীরবে। এবার আর বাদ স্বাধীনী বোকা মানবী নাকের পাটা ফুলিয়ে চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়াতে কর্ণ করে ভেসে এলো মুগ্ধর শান্ত অথচ রুরো কঞ্চ। আগে তোকে সুস্থ করো নেই বান্তির মেয়ে, তারপর নিজ হাতে না হয় মারবো তোকে। বিশাল আকৃতির শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে রাজকীয় মখমলি বিছানায় বসে আছে মাহি। তার অত মুখটা বুঝি আমার বসা নেমেছে আজ। সেই সাথে রাজ্যসম বিরক্তিতে গিয়েছে তনুমন। আপাতত তাকে ঘিরে দাঁড়িয়ে আছে রাশিয়ার অর্ধশত বেস্ট ডক্টরস। কেউ কেউ সফেদ রঙা অ্যাপ্রন জড়িয়ে আছে গায়ে, কিন্তু আবার কেউ কেউ গায়ে জড়িয়ে রেখেছে সামান্য হুডে। কারো কারো ফর্সা গা উন্মুক্ত, কেউ কেউ আবার পড়ে আছে সামান্য স্যান্ডো গেঞ্জে। অমন বলা কওয়া ছাড়া মাথার উপর কালো মুখোশ জড়িয়ে জোর করে তুলে আনলেও এমন দশা তো হবেই। বেচারা যা বেহাল দশায় পড়ল না, তাদের অমন বেগতিক দশা দেখে লজ্জিত মাহি পুতুলের ন্যায় মাথা নিয়ে বসে আছে বিছানার উপর। আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছে এক ঘর ডক্টর। এদিকে থর থর করে কাঁপছে ঘরভর্তি ডক্টরস। মনস্টারের হিডেন প্যালেসে পার পড়েছে তাদের। এবার এখান থেকে প্রাণ হাতে কবে বাড়ি ফিরতে পারবে কিনা তা নিয়ে বড্ড শঙ্কিত সকলে। ঘরভর্তি মানুষজন যখন নিজেদের উৎকণ্ঠার মতো, ঠিক তখনই কামরার সুবিশাল দরজা দিয়ে হড়বড়িয়ে ঢুকলো গোটাতক কত অস্ত্রধারী গার্ডস। প্রত্যেকের বেশভূষা একই ধরনের, দেখতেও ভীষণ মজুত প্রকৃতির। তাদের দেখে ভয় তটস্থ ডক্টররা জড়সড় ভাব নিয়ে দাঁড়ালেন সবাই। এরই মধ্যে দরজা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে প্রবেশ করলো আজয়েন। বাম হাতে তার বিশাল ব্যান্ডেজ, গলায় ঝুলছে আর্ম স্লিম। ফসা ললাট পটের অর্ধেকটা ঢেকে গিয়েছে সফেদ রঙা মোটা ব্যান্ডেজের আড়ালে। যুবকের মুখাবে একরাশ ক্লান্তি, ভিন্ন রঙা চোখ দুটোই ভর করেছে ইচ্ছল আলাপ আবরণ। সারা রাত না ঘুমিয়ে থাকার ফল আর কি। গম্ভীর মুখ একজন ঘরে ঢুকে কেমন স্থির হয়ে দাঁড়ালো। পরক্ষণে গম্ভীর কণ্ঠে গাম্ভীর্যের ছাপ ফুচিয়ে কাছকাছ ভঙ্গিতে শুধলা, Put your head down, everyone. Monster is coming. তাৎক্ষণ থুকুম তামিলে ব্যস্ত হলেন প্রত্যেকে। ঘাড় নুয়ে নজর জোকালেন আলগোছে। অ্যাডুইনো বাদ যায়নি, গভীর মুখে ঠিকই নুয়ে নিল ঘাড়। প্রায় মিনিট 2 পর কামরার সম্মুখে দুয়ারে দিয়ে আগমন ঘটল একজোড়া শক্তপোক্ত দাম্ভিক কদমের। মার্বেলের মসৃণ তকতকে মেঝেতে বুট জুতোর মোচা পাঁচাতরের ছকছক শব্দ তুলে এগোচ্ছে মনস্টার। তার প্রতিটি কদমের শব্দ যেন কাঁটা ধরিয়ে দিচ্ছে প্রত্যেকের গায়ে। শুধু তার জুতোর ঠক ঠক শব্দ নয়, বরং মার্বেলের ফ্লোরের সঙ্গে আরও একটা ধাতব নলের চিটবিটানো ঘর্ষণের শব্দ তীব্রভাবে কানে বাজছে সবার। তবে প্রাণের ভয় কেউই আর সম্মুখে চোখ তুলে তাকানোর দুঃসাধ্য দেখায়নি। মনস্টার আজ ফের আবির্ভূত হয়েছে নিজের
চিরচেনা খোলসে, গায়ে জড়ানো কালো রঙা ওভারক্লক, হাত দুটো সামান্য উচারে প্রজাপতি জানার ন্যায় স্পষ্ট সেই রূপ। সুদর্শন মুখখানায় ঢেকে আছে কালো রঙা ফুল মাস্কে, মাথায় বসেছে কালো রঙা বড় একখানা গোল টুপে। মনস্টারের ডান হাতের কবজি সন্ধিতে ঝুলে আছে তার সিগনেচার ব্রেসলেট। মাস্কের আড়ালে ঠোঁটের কোণে গুজে রাখা জ্বলন্ত সিগার, ক্ষণে ক্ষণে তাতে ফুঁক বসাচ্ছেন যুবক। দাম্ভিক কদমে ধীর গতিতে ভর দিয়ে এগিয়ে গেল কামরার এক পাশে, সগর্বে বিছিয়ে রাখা জীবনের কাছে সেটায় রয়ে শুয়ে গা এলিয়ে বসলো মুগ্ধ। শট করে পায়ের উপর পা তুললো নিজ আঙ্গিকে। এতক্ষণ বাহাতে থাকা বড়সড় স্নাইপার বন্দুকখানা ফ্লোরে ঠেকিয়ে রেখেই তার অগ্রভাগে হাত রাখলেন চেন স্মোকার মনস্টার। রাজকীয় ভঙ্গিমায় সিগার ফুঁকতে ফুঁকতে ভারী কঞ্চে আদেশ ছিল, ওকে সুস্থ কর তাড়াতাড়ি, যেভাবেই হোক। আমার সিগার শেষ হবার আগেও সুস্থ হয়ে ওঠা চাই, নাহলে। বাক্যটা আর বলতে হয়নি যুবকের, তার আগেই কাজ হলো। সম্মানিত ডক্টরগণ চটজলদি এগিয়ে এসে ভীষণ ভালোভাবে পরখ করতে লাগলেন মাহিকে। মধ্য থেকে একজন হুচ করেই সপ্তদশীকে জিজ্ঞেস করে উঠল, আচ্ছা, আপনার কি সমস্যা মিস? কিন্তু মাহি নতমস্তকে এদিক ওদিক তাকাচ্ছে বারবার। হুচ করে অত মানুষকে একসঙ্গে দেখে বড্ড অস্থির হচ্ছে অন্তর্মুখী মানবী। নিজ অজান্তেই চেহারায় ফুটে উঠেছে বড় সড়ো হাসফাস ভাবস। তা আর কেউ দেখুক বা না দেখুক, অদূরে ডিভানের কোলে বসে থাকা মুগ্ধ ঠিকই দেখলো। সেটা তৎক্ষণ ঠোঁটে সিগার নামিয়ে কঠিন করে হুঙ্কার ছেড়ে বললাম, তোজন বাদে সবাই পেছনে যা, আমার প্রপার্টির অসুস্থ হচ্ছে। ভরকান সবাই মাথা নাড়িয়ে একে অপরের পানে চোখাচোখি করবার তো জো নেই তাদের। ফলে কে থাকবে আর কে বা যাবে এই নিয়ে সকলে পোলো জানায়। এমতো অবস্থায় সেকেন্ড 30 কেজে যেতে আচমকা সম্পূর্ণ কক্ষ কেঁপে উঠল মশার হিংস্র গর্জনায়। জাস্ট ডু ইট ফাস্ট বাস্টার্ডস। সহসা কেঁপে উঠছে প্রত্যেকে, ভয়ে ভয়ে সুটুট ফাঁকা চোখ গিলে প্রত্যেকে পা ঘোরালো উঁচু পথে। সামনে রইলেন কেবল দুজন মেডিসিন স্পেশালিস্ট, মধ্যবয়স্ক অভিজ্ঞ ডক্টর দুজন। মেয়েটার মলিন মুখখানা খানিক পরক করে সন্ধিহান গলায় জিজ্ঞেস করলেন, আপনার কি সমস্যা মিস? কাইন্ডলি আপনার সমস্যাটা বলবেন মিস? আপনার ঠিক কোথায় কেমন কষ্ট হচ্ছে? সপ্তদশীর যুবক ঠেকিয়েছে গলার কাছে, ফাঁপা চোখ গিলে মিনমিনি সরি কেবল সুদ হলো। সর্দি লেগেছে, বৃষ্টিতে ভিজেছিলাম তাই। অদৃশ্য হোঁচট খেলেন ডক্টর মহাশয়েরা। কয়েক মুহূর্ত কাটালেন হতভম্বতা। কানে ভুল শুনলেন কিনা কে যাচাই করতে সম্মুখে মধ্যবয়স্ক কেমন ভয় ভয় জিজ্ঞেস করলেন, মিস, আপনি কি সামান্য সর্দি কাশির কথা বললেন? সপ্তদশী তাৎক্ষণ তপনি নিঃশব্দে মাথা নাড়ায়। তবে তক্ষুনি ডিভানে বসে থাকা রুড়ো মানব কেমন দাঁত খিচে হুঙ্কার ছুড়ে বলে উঠছে, সকাল থেকে 4 বার হাঁচি দিয়ে ফেলেছে, আর সেটা তুই সামান্য বলছিস? কোন স্পর্ধা? তাদের ওকে সুস্থ কর, নাহলে তোকে ইমার্জেন্সি লাইফ সাপোর্টে পাঠিয়ে দেবো। মাথাটা ফটফট করছে ডাক্তারেরা। একটা মানুষ সকাল থেকে 4 বার হাঁচি দিয়েছে, সেটাও কি খুব বড় কিছু? আর এমন একটা সামান্য বিষয়ে জন্য কিনা তাদের মতো বেস্ট ডক্টরদের অমন হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে তুলে আনা হয়েছে। সিরিয়াসলি? মনে মনে বড় বিরক্ত ডক্টর সাহেব। তবুও মুখাবে মেকি গাম্ভীর্যের ছাপছুপ ফুটিয়ে রেখে গলার কাছে ঝুলে থাকা স্টেথোস্কোপটা আলতো করে হাতে নিলেন। ডক্টর এই যন্ত্রটার দুপাশে থাকা দুটো এয়ারপিস কানে ছেঁকিয়ে চেস্ট পিস মাহির বুকের কাছে এগিয়ে আনতে আচমকা বেচারা ডক্টরের গালে সপাটে বসলো এক চর। চরের সে কি তীব্রতা! বেচারা মধ্যবয়স্ক ফরেনার তখনই গাল বাঁকিয়ে ছিটকে পড়লো মেঝেতে। চোখের সামনে সবটা কেমন ঝাপসা দেখাচ্ছে তার। কানের কাছে শব্দ হচ্ছে ফন ফন, মুখ গহ্বর ভরে যাচ্ছে উষ্ণ ঘিরার সাথে। গালটা তা জ্বলছে না বেচারার। মনে হচ্ছে কেউ বুঝি এক মুঠো মরিচের গুঁড়ো ইতিমধ্যে ইচ্ছে মতো ডলে ডলে দিয়েছে বেচারার গালে। ডাক্তার নিজেকে সামলে উঠতে পারেওনি, এরই মধ্যে পুরো ঘর কেঁপে উঠছে মনস্টারের বর্জ্য কঞ্চে। হোয়াট দ্য ফাক ইউ গোইং টু ডু ব্লাডি অ্যাসহোল? তোর সাহস কি করে হলো ওকে স্পর্শ করতে যাওয়ার? এখন বজ্র কঞ্চে কেঁপে উঠে উপস্থিত সবাইও। বেচারি ভীতু মাহি কাঁপছে থরথর করে। এদিকে মুগ্ধ পেয়ে পড়া, তার সামনে কিনা তার প্রপার্টিতে হাত বানাতে সাহস দেখিয়েছে কেউ। একই আর প্রাণীশয় বেবড় যুবককে হারালো মেজাজের। তখনই দাঁত কিরমির করতে করতে বা হাতে থাকা স্নাইপার বন্দুকখানা উঁচিয়ে লম্বা ট্রে ধাতব নলের আগা তাক করলো মেঝেতে।
পড়ে থাকা ডক্টরের দিকে। এখন দৃশ্য দেখা মতো আটকে ওঠে মাহি। তরিত এক লাফে এগিয়ে এসে আঁকড়ে ধরল মনস্টারের দু হাত, ভরকানো কঞ্চে অনবরত অনুনয় জুড়ে বলল, প্লিজ ওনাকে কিছু করবেন না, ওনার কোনো দোষ নেই, উনি উনি তো ডক্টর, এটা ওনার ডিউটি। মাথার রক্ত গুলো চকবক করছে যুবকের, সর্বাঙ্গ জ্বলছে রাগে। ফলে সপ্তদোষীর অমন অনুনয় মোটেও কানে নিল না বেপরা পুরুষ। উল্টো এক ঝাঁকুনি দিয়ে মাহির হাত দুটো নিজ হাতের ওপর থেকে ছড়িয়ে ছিটিয়ে স্নাইপারের ট্রিগার টানল। এর ঠিক পর মুহূর্তেই বিকট শব্দে একের পর এক অগ্নিবর্ষীয় সীসা বৃষ্টির ন্যায় ছড়তে লাগলো বেচারা নিরাপদ ডক্টরের সর্বাঙ্গে। এক নিমিষেই ঝাঁঝরা হয়ে গেল বেচারার আস্ত দেহ। মার্বেলের সম্পূর্ণ তক্তকে মেঝেতে ছড়িয়ে গেল উষ্ণ তাজা লৌহ। কিছু ছিটে ফোঁটা একইভাবে ভিজিয়ে দিচ্ছে মশলার সর্বাঙ্গ। নিহাত গায়ে কালো রঙা কাপড় পরেছে বিধায় লাল রজক তরলের খুব একটা উপস্থিতি দৃশ্যমান নয়। অন্যদিকে এরূপ ভয়ঙ্কর দৃশ্য এক দফা ভয়ার্থ শোরগোলি পড়ে গেল উপস্থিত সকল ডক্টরদের মাঝে। কক্ষ জুড়ে চলছে প্রত্যেক আত্মচিৎকার, অথচ মুগ্ধ নামক বেপরোয়া যুবকটা থামছে না মোচেও। স্ন্যাপের সবগুলো অগ্নি হিসাব সে বোধ হয় আজ খালি করে ছাড়বে। ওদিকে মাহি স্তব্ধ, চোখের সামনে অমন এক ভয়াবহ দৃশ্য দেখে প্রতিক্রিয়ান বেচারে। চোখ দুটোর কোটর ভরে যাচ্ছে অতি দ্রুত। সম্মুখের সবটা কেমন ঝাপসা দেখাচ্ছে তার নিকট। প্রায় মিনিট 5 পর থামলো মুগ্ধ। ডাক্তারের অস্তিত্ব আর আস্ত নেই, দেহের অবস্থা বড্ড করুণ তার। কোথায় শরীরের কোনো অংশ তা বোঝা মুশকিল। বেপরা মনস্টার বড় বড় শ্বাস ফেলছে, রাগে কটপট শব্দ চলছে চোয়ালে। ঘরভর্তি ডক্টরস এখনও চিৎকার করছে বিদায় যুবক আলগোছে ঘাড় কাহাতগুলো সামান্য বড়সড় গোলাকার টুপির ছত্র ছায় লুকিয়ে থাকা তার চোখ দুটো দেখা যায়নি তেমন, কিন্তু এতেই যেন বুঝি কাজ হলো। ডাক্তাররা সব কেমন সঙ্গে সঙ্গে কুলুপ আটলেন মুখে। মুগ্ধ হাসলো ছোট চিপে। তা অবশ্য লুকায়িত মাস্কের আড়ালে। পরক্ষণেই সে কেমন আলতো করে ঘাড় বাঁকিয়ে তাকালো আরেক পাশে ভারত মাহির দিকে। মাইকি বিছানা এক পাশে অমন স্তব্ধ হয়ে আকারে গা বাঁকিয়ে বসে থাকতে দেখে বাঁকা হাসলো নির্দয় মানব। হাতে থাকা স্নাইপার বন্দুকটা নিয়ে এগিয়ে এলো মেয়েটার নিকট। স্তম্ভিত মাহে এখনো তাকিয়ে আছে লৌহতে বেশি থাকা ফ্লোরের পানে। তার মস্তিষ্ক বোধহয় অচল এই মুহূর্তে, নয়তো বেচারা মুগ্ধকে দেখে ঠিক ওই গা গুটিয়ে পালাতো এতক্ষণে। অথচ সে বসে আছে ঠায় নির্জীব হয়ে। এদিকে মুগ্ধ ততক্ষণে এসে দাঁড়িয়েছে মায়ের মুখোমুখি। অতঃপর কোনরূপ আগাম সতর্ক বার্তা ছাড়াই রুড়ো মানব আচমকা এক হিংস্র থাবায় চেপে তোলো মায়ের নরম তুতলে রাজবংশীর ন্যায়। আকর্ষণীয় কণ্ঠদেশ, হাতে জোর বাড়ালেও মাহি নির্বিকার। মুগ্ধ কেমন দাঁত কিরমির করতে করতে সপ্তদোষীর মুখটা খানিকটা উঁচুতে তুলল। মায়ের ছলছল চোখ চেয়ে রইল এক অদ্ভুত অধিকার বোধে চিরবিরে চাপা হুঙ্কারে বলল, You know a bitch, I'm not a good boy. In your words, I'm a bloody beast. And yeah, I'm expecting this. I'm a bloody beast. তোর থেকে যে হাত বাড়াবে তার পরিণতিটা ঠিক এমনই হবে। এমনকি তুই যার দিকে নিজে হাতে বাড়াবি তার এবং তোর দুজনের পরিণতিটাও ঠিক এমনই হবে। Do you get me, bitch? সমগ্র দৃষ্ট ঘোলাচে হচ্ছে মাহি। ধীরে ধীরে মস্তিষ্কের সকল নার্ভ কাজ করা বন্ধ করে দিয়েছে। সেন্সলেস হবার প্রথম ধাপে যা বেচারি ভীতু মেয়ের সাফোকেশন শুরু হয়েছে আবারও। অতিরিক্ত ভয় কাঁপতে লাগলো তার সর্বাঙ্গ। কাঁপতে কাঁপতে একটা সময় পুরোপুরি জ্ঞান হারালো মাহি। মুগ্ধ সুকুচকায় তা দেখে তৎক্ষণাৎ মাহির কণ্ঠা ছেড়ে দিতেই বেচার নিচের দেহ লুটিয়ে পড়লো মখমলি বিছানার কোলে। মুগ্ধ তখন চোখ শক্ত করে গমগমে গলা একজনকে আদেশ ছুড়ল, ওদের সব কটাকে টর্চার সেলে নিয়ে যা আর আমার প্রাণাকে নিয়ে আয়। প্রাণের কথা শুনতে তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকা অ্যাজয়েন। গলায় খরা নেমেছে তার। হতবম্ব কণ্ঠস্বর বাক্য শুনো মনসার আবারও প্রাণাকে আনতে বলল কেন? রাগের মাথায় মেয়েটাকে না আবার মেরে ফেলে। অ্যাজয়েন পড়ল মহাবিপদ। কেমন অবস্থায় না পারছে মনস্টারকে থামাতে আর না পারছে অন্য কিছু করতে। ওদিকে মুগ্ধ তখন গটগটিয়ে প্রস্থান ঘটালো কক্ষ থেকে। করিডোর দিয়ে তাম্পিক কদমে হাঁটতে হাঁটতে যুবক কেমন চিপিয়ে বিড়বিড়াচ্ছে, না, তোকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই বন্তির মেয়ে। আমার চোখের সামনে তোর দিকে কোন দিকে হাত বাড়াবে তা আমার শানের খেলাফ। আর তুই আমাকে বাদে অন্য কারো দিকে চোখ তুলে তাকাবি, সেটা আমার সহ্য হবে না। সো আজকের পর থেকে চার নামে ভালো থাকবি। শূন্যতায় মোড়ানো কক্ষ, রাতের স্নিগ্ধতা এসে ছড়িয়ে ছিটিয়ে
যাচ্ছে সম্পূর্ণ কক্ষ জুড়ে। মাথার উপর অ্যান্টিক ফ্যানখানা বন্ধ, এসি চলছে দুর্বার গতিতে। মখমলি বিছানায় কোলে লুটি আছে অচেতন সপ্তদোষে। রাত 9:30টার কাছাকাছি দাম্পিক কদমে কক্ষে ঢুকলো মুগ্ধ। তার ঠিক পাশে তার প্রিয় পোষ্য প্রাটা খুশিতে লেজ নাড়াচ্ছে হিংস্র প্রাণী। আজ কতদিন পর মন মতো স্বীকার করবে সে। কচকচ করে চিবুবে 17 বছরের মানবের শরীরে নরম হাড়। প্রাডার চোখে মুখে অদ্ভুত খুশির ঝলক স্পষ্ট। অন্যদিকে নির্দয় মানব এগোচ্ছে ধীর পায়ে। তার বাঁ হাতে একখানা রিভলভার, ডান হাতে ধরে রাখা মার্বেলের বোতল, ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগার। যুবক বিছানার কাছে পানি এগোচ্ছে, তবে তার দৃষ্টি মেঝেতে সিগারে টান বসাতে বসাতে সে তার পোষ্যকে ইনস্ট্রাকশন দিচ্ছে, বলছে, লিসেন প্রাটা, আমি ওর বুকে 2টো গুলি করব, আর মাথায় একটা। গুলি করার 5 মিনিট পর থেকে তুই ওকে খাওয়া শুরু করবে। ওর সব কিছু একা খাবি না কিন্তু। ওর অন্ত্রগুলো সাইকের জন্য রাখবি, আর হাত পা একটা একটা করে ড্যানি হ্যালের জন্য রাখবি। স্যান্ডেকে মাথাটা দিয়ে দিস। তুই আমার গুড বয়, রাইট? প্রারা জিভ বের করে হুঙ্কার ছুল। তার মানে সে রাজি আইন প্রস্তাবে। হিংস্র মানবের মনস্টার কেমন রুরু হেসে এগোয় সম্মুখে, তবে দৃষ্টি সামনে পড়তে আচমকা পা থামলো তার। বিছানার চার কোনায় ঝুলছে সফেদ রঙা পাতলা ফিনফিনে পর্দা। আশ্চর্য, এই পর্দাগুলো তো তখন ছিল না। যুবক কেমন কপাল গোছালো এবার। ঠোঁটের ফাঁক থেকে এক থুকে সিগারেটটা ফেলে দিল ততক্ষণ মেঝেতে। পরক্ষণেই ধীর কদমে সম্মুখে এগিয়ে এসে বন্দুক ধরে রাখা হাত দিয়ে পর্দা সরাতেই থমকায় সে। গোজানো কপালের চামড়া শিথিল হলো নিমিষেষে। বাদামি চোখ জোড়া থেকে তৎক্ষণাৎ ছড়ে গেল সকল ক্রূরতা। সেথায় এবার ভর করলো একরাশ চক্ষু শীতলতা। বিছানা চিত হয়ে শুয়ে আছে মাহি। সিলিংয়ের উপর নিভু নিভু আকারে জ্বলতে থাকা হলদে বাতির টিমচিমে আলো। সে কি রূপ বেরিয়েছে সপ্তদোষী। চানা চানা সুজয় আজ বুঝি পচো নজর করা ঠিকছে। ঠোঁট দুটো নিখুঁত রেখায় নজরে আটকাচ্ছে যুবকে। সপ্তদোষী ঘুমন্ত, তার বুকের ওঠানামার গতিও মৃদু। যুবক অদ্ভুত মোহনীয় দৃষ্টে তাকে রইল সেদিকে। পায়ের কাছে দাঁড়িয়ে আজ থাকা প্রাণা তখন ক্ষুধায় কাছড়াচ্ছে। ভুলবশত হুঙ্কার তুলতে আচানক এক হিংস্র থাবায় তার ঘাড় চেপে ধরে রুড়ো মানব। তখনই মেরুদণ্ড বাঁকিয়ে প্রাণার মুখের কাছে মুখ এনে চাপা হুঙ্কার ছুরি বলে, মাই গার্ল ইজ স্লিপিং। আওয়াজ নিচু কর বাস্টার্ড। তোর হুঙ্কার ওর ঘুমে যদি এক চুলো ব্যাঘাত ঘটে, দেন আই সোয়ার আজ রাতে বেসমেন্টের হাঙরদের নাস্তা হিসেবে তোকে সার্ভ করা হবে। মাইন্ডেড। রাতে এমন বিদঘুটে অন্ধকার খুব একটা কাবু করতে পারেনি কক্ষের বর্তমান আবহকে। শীতাতপ নিয়ন্ত্রিত কামরাটি চারপাশে চলছে উজ্জ্বল জোনাকির ন্যায় স্ট্রিট লাইট ছড়াচ্ছে মৃদুমন্দ আলো। সে আলো নরম পরশ বুঝি বেশ নিপুণতার সঙ্গে ছুঁয়ে যাচ্ছে ঘুমন্ত সপ্তদোষী সর্বাঙ্গ। মকমলি বিছানা একদম গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা পাহাড় সম মানুষটার নিঃশ্বাসের গতি বাড়ছে ক্রমশ। শক্তপোক্ত পা দুটোর হাঁচু বোধ হয় বড়ই ক্লান্ত আজ। যুবকের অনিচ্ছা থাকা সত্ত্বেও তারা কেমন নিজেদেরকে ভেঙে বসলো জমিনে। রূঢ় মানবের চোখ দুটো আগে থেকে অবাধ্য, আজ বুঝি নিজেদের অবাধ্যতা সকল সীমানা অতিক্রম করবার পায়তারাই মতো তারা কেমন গভীর দৃশ্যে তাকিয়ে আছে ঘুমন্ত। মাহির নরম পেল্লব মুখখানে মুগ্ধ স্থির হয়েছেও পাচ্ছে না কেন যেন। মস্তিষ্ক তাকে বড্ড শাসাচ্ছে, ধিক্কার জানাচ্ছে তার এহেন উদ্ভট কর্মের জন্য। ডান হাতের মুঠোয় অবহেলায় আটকে থাকা রিভলভারটা যেন গুনগুনিয়ে তাকে বলছে, মালিক ট্রিগার চাপুন, তবে কাণ্ড দেখো। মুগ্ধ কেমন দিন দুনিয়া ভুলে থাকিয়াছে মাহের পারে। সপ্তদশীর ঘুমের আবরণে ঢেকে থাকা পেল্লব মুখখানা যেন চোখ জুড়িয়ে দেবার মতন এক চুক্স শান্ত বিকেল। কি এক মায়া সেথায়, যে মায়ায় বিধ্বংসী যাক ধীরে ধীরে গলিয়ে দিতে চাচ্ছে নির্দয় মানবের ইস্পাত দৃঢ় কঠোরতাকে। সপ্তদশী ছোট্ট চুল তুলে নাকের জগা আজ লাল টুকটুকে অন্ধ রং ধরেছে। মুক্তোর কুচকানো দৃষ্টি নীরবে পরখ করছে তা। বান্তির মেয়ের নাকের ডগাটা কি সবসময় এমন লাল থাকে, নাকি আমার উপস্থিতিতে রং পাল্টালো? আপন চিন্তা কপাল গোছালো মুগ্ধ। নীরব দৃষ্টি ধীরে ধীরে গড়িয়ে আনলো মাহি নরম আধখোলা গোলাপি ছোটজোড়ার পানে। মুহূর্তে এক অদ্ভুত তৃষ্ণায় ঢুকে উঠল নির্দয় মানবের বুক। কণ্ঠনালীর লম্বাটে অংশে দেখা দিল গ্রীষ্মের বিদঘুচে খরা। তামাকে পোড়া বাদামি ঠোঁট জোড়ায়, সঙ্গে গভীর বাদামি চোখ দুটো কেমন তৃষ্ণার্ত হলো যুবকের। সে তৎক্ষণাৎ মুখ গহ্বর থেকে সিক্ত জিভখানা বের করে এনে কোনো মতে ভিজিয়ে নিল
নিজ শুষ্ক অথচোরা। তবে বালাই শার্ট অদূরে তৃষ্ণা মিটল তো নাই, তার চোখ দুটো তৃষ্ণা যেন আজ মিটবেই না। তারা কেমন তৃষ্ণা তো সাধকের নাই তাকিয়ে আছে ঘুমন্ত নিষ্পাপ মেয়েটার মুখশ্রীর পানে। যুবক বড্ড দুঃসাহসী, নিজ দুঃসাহসের কবলে পড়ে ফ্লোরের ওপর দুহাঁটু ভর দিয়ে এগিয়ে এলো খানিকটা। তার নিষ্পলক দৃষ্টি আপাতত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মাহির নরম তুলতুলে কপোলদ্বয়। কি সুন্দর পটকা মাছের মতো ফুলে আছে তারা, যেন কাল ভর্তি খাবার নিয়ে ঘুমোচ্ছে মেয়েটা। ছোট দুটো কেমন বাচ্চাদের মতো নয় উল্টে রেখে দিয়েছে দেখো। মুগ্ধ হাসল, এক অদ্ভুত মুগ্ধতায় গালের এক পাশে ছড়িয়ে গেল তার নিখুঁত ঠোঁটের রেখা। পিয়াংসি করা ঠোঁটে অল্প অংশটুকু লেগে চলে গেল ধারালো ক্যানেন দাঁতের নিচে। সেথায় মন মতো পিষ্ট হলো বেচারা। মুগ্ধ এখন নিজেতেই নেই। রূঢ় নির্দয় মানবের মাথায় এক মুহূর্তর ভর করেছে মাহি নামক সপ্তদোষীর বিধ্বংসী মোহ। সে মোহর স্থায়িত্ব কতক্ষণ বা বোধহয় যুবক নিজেও জানে না। মুগ্ধ শান্ত, এক অদ্ভুত শান্ত ভাব নিয়ে সন্তর্পণে নিজ হাত দুটো উঠিয়ে রাখলো বিছানার পাশে। মেয়েটার দিকে আসছে পৃষ্ঠে এক দৃষ্টিতে থেকে আলগোছে মাথা রাখলো হাত দুটোর উপর। অতঃপর নিজ বাদামি চোখ দুটোর পরম বিশুদ্ধতায় মোড়ানো দৃষ্টি গিয়ে মেয়েটাকে আলতো করে ছুঁয়ে দিতে লাগলো মুগ্ধ। কি আশ্চর্য সৌন্দর্য শীত ছোঁয়ায়। হাত দিয়ে নয় বরং চোখ দিয়ে ছুঁয়ে দিচ্ছে গভীরভাবে। ঘুমন্ত সপ্তদশী পথে অনুভব করে সে ছোঁয়া। নিদ্রামগ্ন তনু তার মুহূর্তেই নড়ে উঠল খানিকটা। ক্ষুদ্র মুখখানা ঘুরিয়ে নিল বালিশের অন্তরালে। মুহূর্তেই মোহময় ঘোরের পর্দা ছেদ ঘটল মুগ্ধর। কপাল গুটিয়ে নিল বিরক্তিতে। সে গভীর মনোযোগ দিয়ে দেখছিল মেয়েটাকে, অথচ তার মনোযোগে তার অনুমতি ছাড়া ব্যাঘাত ঘটনা দুঃসাহস কিভাবে দেখালো ফান্দির মেয়ে। তাতে দাঁত চেপে মুগ্ধ রাক্ষোভ তার মুহূর্তে ইচ্ছে করছে মেয়েটার নরম তুলতুলে গালে চটাস চটাস করে এক দুটো জ্বর বসিয়ে দিতে। কিন্তু এত সুন্দর ইচ্ছা থাকা সত্ত্বেও মেয়েটার গালে হাত উঠানোর ইচ্ছে করছে না। যেন অবচেতন মনটা বারবার বিরোধ করছে মেয়েটার এমন সুন্দর মুখখানা ভাঙতে। নিজের মনের এহেন অবাধ্য চিন্তাভাবনা বড্ড বিরক্ত মুগ্ধ। তখনই চোখ শক্ত করে উঠে বসে গেল ছেড়ে মসৃণ চোয়ালে। ললাটে গোটা কতক ভাঁজ ফেলে চিরবিড়াচ্ছে মুগ্ধ। মেরুদণ্ড বাঁকিয়ে তড়িৎ গতিতে ফ্লোরের এক কোণে অযত্নে হেলে রাখা মদের বোতলখানা তুলে নিল হাতে। অতঃপর অস্থির ভঙ্গিতে শক্ত দাঁতের ফাঁকে বোতলের ক্যাপ চেপে ধরে এক ঝটকায় খুলে নেয় বেপরোয়া যুবক। এক থুকে ক্যাপচা যে কোথায় ফেললো খেয়ে জানে। পরক্ষণেই গপগপিয়ে গিলতে লাগলো তিক্ত স্বাদের অভিজাত এক মাদকীয় পানীয়। এক নিমিষে অর্ধেকটা পানীয় গিলে তবেই থামলো মুগ্ধ। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের উপচে পড়া রাগ সামলাতে ব্যস্ত সে। কটমট দৃষ্টিযুগল পুরো ঘরময় আচমকাই গিয়ে ঠেকলো মুগ্ধর মুখপানে। তক্ষুনি থমকায় মুগ্ধ। সপ্তদশী পেল মুখখানার উপর বিক্ষিপ্ত আকারে আশ্রয় পড়েছে কিছু বেয়াদব কিসকুচ্ছ। সপ্তদশী গৌরবর্ণা মুখশ্রী মুখমণ্ডলে নিজেদের অধিকারী বসিয়ে উঠছে তারা। মুহূর্তে যুবকের বাদামি চোখ দুটো অচল হলো। খুচ করে বুকের পাশটা বড্ড জ্বলছে তার এক অজানা কারণেই। মাথার তালু গরম হচ্ছে রাগে। অবাধ্য চুলগুলো কত বড় স্পর্ধা তার সামনে তার প্রপাতির মুখের উপর আশ্রয় পড়েছে। তার কাছ থেকে অনুমতি নিয়েছে তারা। যুবক তাদের দত চাপলো পরক্ষণেই। এক আকাশ সম রাগ নিয়ে আলগোছে নিজ হাতে রুক্ষ তজনী এগুলো সপ্তদশীর এলোমেলো মুখখানে। নিজ চিরচারিত স্বভাবের বিলকুল ধার না ধরে রূঢ় মানব কেমন আলতো করে ছুঁয়ে দিল মাহির রক্তিম কপল। ঘুমন্ত সপ্তদশী তুলতুলে গালে নিজের রুক্ষ আঙুলগুলো ছোঁয়াতে লাগাতে সর্বাঙ্গ জুড়ে এক শিহরণ, অদ্ভুত শিহরণ বয়ে গেল মুগ্ধর। এ যেন এক নাম না জানা শিহরণ যা ফের ঘরে নামিয়েছে যুবকের কণ্ঠনালীতে। ক্ষণে ক্ষণে ঝোঁক গিরে কণ্ঠনালী ভেজানোর প্রয়াসে মত্ত সে, তবু কাজের কাজ তো হলোই না। তার বেহায়া আঙুলগুলো বুঝি আরেকটু ছুঁয়ে দিতে চাচ্ছে মেয়েটার তুলতুলে গাল। মুগ্ধ অস্থির। আরেকবার চুমুক বসালো বোতলের মুখে। মুখ ভর্তি পানীয় নিয়ে রয়েছে ঝোঁক গিল কেমন বাঁকা হাসলো দেখো। পায়ের উপর পা তুলে পায়ের কাছে পশমি পোষ্যের স্পর্শ পেয়ে যুবক তখনই নিজ প্রিয়াংশিকার ঠোঁটের একাংশ চেপে ধরে আনমনি বলল, My property is too cute, no?
প্রেডার জীব থাকলেও মানুষের মতোই বাক নেই। বেচারা বোধ হয় বিরক্তই হলো মালিকের এরূপ বাক্যে। ক্ষমতা থাকলে হয়তো এক্ষুনি বলতো, মালিক খাবারের সামনে এনে খেতে না দিয়ে কিউচি কিউচি করে কেন মাথা খারাপ করছেন? আপনার প্রপার্টি, আপনি না হয় বেশ করে দেখুন, শুধু শুধু আমাকে লোভ দেখানো কেন? ভাগ্যিস প্রাড়া মহাশয় জীবের ক্ষমতা নেই, থাকলে বোধহয় এক্ষুনি গর্দানি যেত বেচারার। ওদিকে মুগ্ধ জনাব ক্ষণে ক্ষণে মাদকের মতো চুমুক বসাচ্ছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মির্জার পানে। মুখ গহ্বরে থাকা শেষ পানিটুকু গিলে নিয়েই মুগ্ধ কেমন আলগোছে ঝুঁকে দাঁড়ালো মাহির মুখে দুপর। চোখ দুটো অচল রেখে সে খানিক সময় কণ্ঠে বিড়বিড় করে শুধল, এ নিয়ে 4বার থেকে মারতে এসে শেষমেশ ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে বান্দির মেয়ে। আম ড্যাম শিওর তুই নিশ্চয়ই কারোর সাথে করিস, নয়তো তো কি প্রাণে মারতে গেলে হাত কাঁপে কেন আমার? বন্দির মেয়ে, এখনো সময় আছে। আমার উপর জাদু করা বন্ধ কর, নাহলে কোনো একদিন দেখবি তোর জাদু তোর উপরে বড্ড ভারী পড়ছে। কালকে আমার রাতের ঘুম হারাম করেছিস তুই, আর আজকেও তাই করছিস। নিজের নাক ডেকে ঘুমাচ্ছিস আর আমাকে জ্বালাচ্ছিস। উফ, সত্যি ভীষণ ইচ্ছে করছে তোকে মেরে ফেলে, কিন্তু হাত উঠছে না কেন? এই বান্দির মেয়ে, আমি কি পাগল হচ্ছে? রাত গভীর, ঝড়ো হাওয়া বইছে চারিপাশে, এই বুঝি উড়িয়ে নিয়ে যাবে গোটা আস্ত মানুষ। বিদ্যুটে অন্ধকার নিমজ্জিত গ্রহীণ জঙ্গলে ছড়িয়ে কয়েক গজ এগুলি আধ পাকা সড়ক। চারিপাশে ল্যাম্পপোস্ট থাকলেও তাতে লাইটের উপস্থিতি নেই। কেউ বা কারা বুঝি সন্তর্পণে খুলে রেখেছে সেসব লাইট, যেন আধা পাকা সড়কটা সর্বদাই ডুবে থাকে অন্ধকারে। অদূরের জঙ্গল থেকে ধেয়ে আসছে নেকড়ে বাঘেদের ক্রন্দন ধ্বনি। একজোড়া বুট পরিহিত ব্যস্ত কদম বৃষ্টি ভেঙেছে এগোচ্ছে নির্বিকার ভঙ্গিতে। কদম জোড়ার মালিক বড় উঁচু গড়নের, কালো রঙা হুডির আড়ালেই বোঝা যাচ্ছে প্রশস্ত কাঁধ দুটো। একজোড়া বুট পরিহিত ব্যস্ত কদম বৃষ্টি ভেঙে এগোচ্ছে নির্বিকার ভঙ্গিতে। কদম জোড়ার মালিক বড় উঁচু গড়নের, কালো রঙা হুডির আড়ালে বোঝা যাচ্ছে প্রশস্ত কাঁধ দুটো হুট তুলে ঢেকে আছে মাথা। মুখে সেই চিরচেনা ভুতুরে মাস্ক। যুবক সতর্কতার সঙ্গে এগোচ্ছে, বারে বারে এদিক ওদিক কাঁধ বাঁকিয়ে দেখছে পরিস্থিতি। আশেপাশের মানুষ দূর কি বাদ, একটা কুকুর বেড়ালের উপস্থিতি নেই। যুবকের হাতে একখানা লেজার লাইট, লাল রঙের তীক্ষ্ণ আলো ছুটছে লাইটটার। অন্ধকার পথটা চেনা হওয়ায় এইটুকু লেজার রশ্মি অবলম্বনেই বড় দক্ষতার সঙ্গে হাঁটছে মানব। আর কিছু দূর এগুলেই মূল সড়ক। সেন্ট পিটার্সবার্গের এই সড়কে খুব একটা যান চলাচল না হলেও পথটা অতটা দুর্গম নয়। যুবকের পায়ের জোর বাড়ল, মূল সড়কে উঠেই সে এগুলো পথের বাঁ দিকে। দুর্গম এই রাস্তার একমাত্র স্বস্তি হচ্ছে অদূরে জরাজীর্ণ টেলিফোন বুথটা। বুথের চারিপাশের কাঁচের দেয়ালগুলো ভেঙে চৌচির হয়ে আছে, দেখতে লাগে বজ্র পুরনো। তবু ভালো বিষয় হচ্ছে বুথে থাকা ফোনটা কানেক্ট হয়। যেখানে আশেপাশে সকল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, সেখানে এই একমাত্র টেলিফোন বুথ যেথায় নেটওয়ার্ক সংযোগ এখনো রয়েছে। যুবক সন্তর্পণে ঢুকলো বুথের ভিতর। চটজলদি টেলিফোনখানা হাতে নিয়ে দক্ষ কায়দায় আঙুল চালালো নাম্বার প্লেটে। অতঃপর অতি পরিচিত এক নাম্বারে কল দিয়ে দাঁড়িয়ে রইল রিসিভ হবার অপেক্ষায়। বাঁ হাতে তর্জনী এবং মাতমার ভাঁজে জ্বলছে ব্যানসন সিগারেট। ডেস্কের উপর অ্যাশট্রে থাকলেও আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সিগারেটের ছাই। ব্যস্ত ডান হাতটা বারে বারে উল্টে পাল্টে যাচ্ছে সম্মুখের গুরুত্বপূর্ণ ফাইল। এ যেন ফাইল খাটার নামে এক যুদ্ধ, যে যুদ্ধে মত্ত এক উজ্জ্বল শ্যামবর্ণ সুদর্শন যুবক, যার বেড়াল চোখ দুটো কেমন অস্থির হয়ে ডুবে আছে ফাইলের মসৃণ পৃষ্ঠের ভাঁজে ভাঁজে। জীবনে কোনোদিন মদ সিগারেটে হাত না লাগানো এহসান বাড়ির আদর্শ বড় পূজ্য ডক্টর ইফতেখার এহসান রোজর, সে কিনা গত 20 দিন ধরে নিজ অজান্তে নাম লিখিয়েছে স্মোকারের তলে। সুদর্শন মুখখানায় জমিয়েছে রাজ্যের সব ক্লান্তির ছাপ। সারাদিন পরিবার পরিজনদের ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকা কঠিন মানব রাত হলেই ডুবে বসে নিজ ক্লান্তিতে। হন্য হয়ে খুঁজতে থাকে আদরের ছোট চাচাতো বোন মাহিরা এহসানের অবধি পৌঁছানোর রাস্তা। আজও যুবক একই কাজেই মত্ত।
এলোমেলো ভঙ্গিতে একের পর এক সিগারেট ফুঁকে উল্টে পাল্টে দেখছে পুলিশি কিছু ফাইল। রৌদ্র যখন নিজে কাজে মত্ত ঠিক তখনই ডেস্কের ওপর অবহেলায় পড়ে থাকা ফোনটা কেমন যেন কর্কশ শব্দে বেজে উঠল তার। প্রয়োজনীয় কাজের মাঝে ব্যাঘাত ঘটায়। সুদর্শনের গোটানো লম্বাটে ললাটের চামড়ায় গুটিয়ে গেল আরো। জোয়াল শক্ত হলো পর মুহূর্তে। ঠোঁটের ফাঁকে সিগারেট আটকে সে তৎক্ষণাৎ বিরক্তি নিয়ে ফোন তুললো, কানের কাছে কর্কশ কঞ্চে বলল, Hello, Dr. Iftikhar Ehsan Rodro here. Is that? ফোনের ওপাশে থাকা মুখোশধারী তুরন্ত যুবক হাসলো ছোট পেয়েছে। ঘাড় বাঁকিয়ে এক পলক এইদিক ওইদিক সতর্ক দৃষ্টি বুলিয়ে আলগোছে মাথার ওপর থেকে হুটিটা নামিয়ে দিয়ে রাশভারী কঞ্চে প্রত্যুত্তরে বলল। সহসা থমকায় বেড়াল চোখ রৌদ্র। অজান্তে বেড়ে গেল তার স্পন্দনের গতি। চোখে মুখে ফুটে উঠল একরাশ হতবাকতার ছাপ। বাদামি ঠোঁট যুগলের মধ্যকার ফাঁক গলিয়ে অস্ফুটে বেরোলো। মায়াঙ্ক, তুই? চোয়াল শক্ত হলো মায়াঙ্কের। চোখ দুটো লেপচে গেল এক দফা রাগান্বিত ছাপ। যুবক কেমন কটমুটি আওড়াল। কেন? অবাক হলে বুঝি? তুই কি ভেবেছিলি তুই না বললে আমি জানবো না আমার সানবার্ড কোথায়? সবাইকে কি নিজের মতো সেলফিশ মনে করিস, স্কাউন্ড্রেল? রৌদ্র নীরবে শুনল সব। এক অদ্ভুত অপরাধিত্ব বোধ পরক্ষণে নিচু হলো তার কাঁধ। গলার কাছে বেশ কিছু কথা এসেও আটকে গেল কেমন। সুদর্শনের ঠোঁট কাঁপছে, ক্ষণে ক্ষণে গিলছে সিক্ত চোখ। ঠোঁট নাড়িয়ে কিছু আওড়াতেই চাপে অমনি ফোনের ওপাশ থেকে ভেসে এলো মায়াঙ্কের কটমট ধ্বনি। এতটা স্বার্থপর কবে থেকে হলি রোদ? হ্যাঁ, আমি মানলাম আমি রেহানের মতো তোর বেস্ট ফ্রেন্ড নই, কিন্তু কলেজ লাইফ তোকে টক্কর দেওয়ার কম্পিটিটরটা তো আমিই ছিলাম, তাই না? তোর কাছে আমি আমার সানবার্ডকে আমানত হিসেবে রেখেছিলাম রোদ। আর তুই তুই সে আমানতের এতটাই সুন্দর খেয়াল রাখলে যে তাকে এক হিংস্র মনস্টার এসে সবার সামনে থেকে তুলে নিয়ে গেল। তুই তখন কি করছিলি রোদ? তুই থাকতেও শ্যাডো মনস্টার আমার সানবার্ডকে কীভাবে নিয়ে গেল? তুই তো ঠিকই নিজের বউ পরিবার সবাইকে আগলে রাখলি, তাহলে তাহলে মাঝ থেকে আমার হৃদয়টাকে আগলে রাখতে পারলি না কেন রোদ? কেন পারলি না? বাকরুদ্ধ রৌদ্র গলার কাছে দলা বেঁধেছে এক আকাশ সম কথা, কিন্তু আশ্চর্যের বিষয় ছেলেটার মুখ দিয়ে বেরোচ্ছে না একটি কথাও। সে কেমন ঠোঁট ফাঁক করে দৃষ্টি তুলছে সিলিং এর দিকে। বড় বড় নিঃশ্বাস টেনে নিজেকে কোনো মতে সামলে কেবল আওড়ালো। আমি জানতাম না মায়াঙ্ক, যার গায়ে আমি হাত তুলেছি সে যে রাশিয়ার শ্যাডো মনস্টার। এমনকি আমি এটাও জানতাম না ওই ছেলের অতীতের সঙ্গে আমার পরিবার, আমার সেজো আব্বু অর্থাৎ সাসপেন্ডেড অফিসার তায়েব এহসান সংযুক্ত। মায়াঙ্ক, ওই ছেলে মাহিকে তুলে নিয়ে গেছে সেজো আব্বুর দুর্বলতা হিসাবে। মাহির প্রতি ওর কোনো টান নেই, মোহ নেই। ও শুধু প্রতিশোধের অনলে জ্বলে তুলে নিয়ে গেছে আমার বোনকে। আমি আমি শেষ অবধি চেষ্টা করেছিলাম মায়াঙ্ক, কিন্তু ফোনের ওপাশে থাকা মায়াঙ্কের ফিউজরা কুচকে গেছে বেশ। মাস্কের আড়ালে চাপা রঙা মুখখানায় ফুটে উঠেছে একরাশ সন্দিকতা। মস্তিষ্ক জানলো নতুন কিছু। সে তৎক্ষণাৎ সন্দিগ্ধ গলায় বলে উঠল, তো সেজো আব্বু তায়েফ এহসানের সাথে ওই শ্যাডো মনস্টারের কী সম্পর্ক? আর সানবার্ড, দুর্বলতা, এসব কি বলছিস তুই? রৌদ্র অস্থির। চটজলদি পা ঘুরিয়ে চলে গেল স্টাডি রুমের দরজার কাছে। কোনো দিকে অবলোকন না করে তখনই দু হাতে ভেতর দিয়ে আটকে দিল দরজাটা। অতঃপর ফের পা চালিয়ে ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে গেল ডেস্কের কাছে। লম্বা এক নিঃশ্বাস টেনে এক নাগারে সুথল। অনেক লম্বা কাহিনী মায়াঙ্ক, তোকে এত কিছু ফোনে বলা সম্ভব নয়। তুই শুধু এতটুকু জেনে রাখ, সেজো আব্বুর সাথে মনস্টারের অতীত জড়িত। মনস্টার মাহিকে তুলে নিয়ে গেছে যেন সে সেজো আব্বুকে তিলে তিলে মারতে পারে। অ্যান্ড গ্যাস হোয়াট, সে তার কাজে সফল। সেজো আব্বু গত 20 দিন ধরে নিজেকে ঘরবন্দি করেছে। কারোর সাথে কথা বলে না, খাবার দিলে খায় না, সারাক্ষণ ঘরবন্দি হয়ে বসে থাকে। আর সেজো আম্মু, উনি চলে গিয়েছে বাড়ি থেকে। ওনার ভাষ্যমতে সেজো আব্বুর আশেপাশে থাকলে তিনি আত্মহত্যা করবেন। আমাদের যৌথ এহসান পরিবার আজ ভাঙনের পথে মায়াঙ্ক। আমি ভীষণ চেষ্টা করছি সেজো আব্বুর কাছ থেকে কথা নেওয়ার, কিন্তু মানুষটা এতটা দুর্বল হলো কবে থেকে কে জানে। মাহির প্রসঙ্গ উঠলেই বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। এই নিয়ে 2 বার হার্ট অ্যাটাক করেছে। অ্যাজ আ ডক্টর আই কান্ট ফোর্স হিম, ইউ নো রাইট। পরে হিতে বিপরীত হতে পারে। নিরুভূমিকায় শুনল মায়াঙ্ক। কিয়ৎক্ষণ চুপ করে থাকতেই ফোনের ওপাশ থেকে ভেসে এলো রৌদ্রের সন্ধিহান কঞ্চ। বাট টেল মি ওয়ান থিং, তুই তো আন্ডার কভার মিশনে ছিলি,
তাহলে তুই এখন সাউথ কোরিয়ায় কি করছিস? আচমকাই বাঁকা হাসলো মায়াঙ্ক, আঙ্গুল দিয়ে ফিউকুচকে রাজবাড়ি কঞ্চে সত্যি উত্তর করলাম। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ফোন চেক কর। আমি কোরিয়ায় নয় বরং রাশিয়া থেকে বলছি, অ্যান্ড আই এম স্টিল অন মাই মিশন। কপাল গোটায় রুদ্র গম্ভীর মুখে তৎক্ষণাৎ কান থেকে ফোন নামিয়ে সামনে এনে পরখ করলো নম্বরখানা। হ্যাঁ, 10 ডিজিটের নাম্বার সম্মুখে, +7 অর্থাৎ রাশিয়ান কোড মিশ্রিত নম্বর। ব্যস্ততায় তখন এসবের প্রতি খেয়ালই ছিল না সুদর্শনের। যে না পরখ করা শেষ হলো অমনি বিচক্ষণ যুবক কেমন গম্ভীর মুখে প্রশ্ন ছিল। ওয়েট, তুই তাহলে মাহিকে কোথায় পেলি? সামহাও মাহি কি এখন রাশিয়ায়? চাপারঙা মুখখানায় আচানকই ফুটে উঠল বিষাদের ছাপ। মায়াঙ্ক দৃষ্টি নোয়ালো, আলগোছে চোখ দুটো বন্ধ করে লম্বা এক নিঃশ্বাস টেনে আওড়াতে লাগলো। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গহীন জঙ্গলে নির্মিত দ্য মনস্টার প্যারাডাইস নামক কারাগারে বন্দিনী আমার সানবার্ড, যাকে রোজ নতুন নতুন নিয়মে টর্চার করে যাচ্ছে দ্য রোজ দি কিং খ্যাত নির্দয় রাক্ষসটা, যার কালো সাম্রাজ্যের সকল গোপন ইনফরমেশন কালেক্ট করে তাকে ধ্বংস করার মিশনে এসেছে সিভিক্স টিম। ভাগ্যবশত সে টিমের কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছে মায়াঙ্ক পাঠান। একদিন সে প্যারাডাইসের বিদ্যুৎ বন্ধ করে দেয়াল টপকে দোতলার কোনো এক ঘরে পৌঁছে দেখি এক আহত যুবক অচেতন অবস্থায় পড়ে আছে বিছানায়, যুবকের বুকের ওপর মোটা ব্যান্ডেজ। আমি চোখ ঘোরাতেই দেখি সেই ঘরের দরজার কাছে অদ্ভুত পোশাক পরে দাঁড়িয়ে আছে এক সুকন্যা। অন্ধকার ঘরটা সেদিন মোমবাতির নরম আলোয় আলোকিত। আমি দৃষ্টি ক্ষীণ করতেই যা দেখলাম তাতে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে যাবার জোগাড়ও হয়েছিল আমার। আমি দেখলাম সেই মেয়েটা আর কেউ না, সে আমার সানবার্ড, যাকে বিগত 6টা বছর ধরে নিজের মণিকঠোর সাম্রাঙ্গী বানিয়ে রেখেছি। সে সেদিন অন্য এক পুরুষের ঘরে দাঁড়িয়ে আছে, তাও কিনা মোহময় ভঙ্গিতে। বিশ্বাস কর রোদ, সেদিন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। আমি ভেবেছিলাম আমি ভুল দেখছি, তাই সাথে সাথে ঘরে ঢুকে এক মোমবাতির ওপর হাতের তালু রেখে বোঝার চেষ্টা করছিলাম আমি আদৌ ভুল কিনা। কিন্তু ভাগ্য আমার, সে মেয়ে সত্যিই আমার সানবার্ড ছিল। আমি ওকে বহুবার বলেছি চলে যেতে, ভয় দেখিয়েছি মাস্টারের, তারপরও মেয়েটা কেমন নাছোড়বান্দা ন্যায় দাঁড়িয়েছিল। আমি সেই দিন ওকে নিয়ে আসতাম নিজের সাথে করে, কিন্তু মাস্টার প্যারাডাইস থেকে কাউকেই সশরীরে তুলে আনা অসম্ভব। আমি অপেক্ষা করেছি, একদিন অপেক্ষার ফল হিসেবে সানবার্ডকে পেয়েছিলাম বড্ড কাছে। সব ঠিকঠাক ছিল রোদ, সব। আমার সানবার্ড প্যালেস থেকে পালিয়েছিল, কিন্তু ফোনের ওপাশে থাকা কঠিন মানবের বেড়াল চোখ দুটো কেমন ছলছল হয়ে এসেছে দেখো, বুকটা জ্বলছে ভীষণ অস্থিরতায়। পাগল প্রেমিকের আর্তনাদ তার চেয়ে ভালো কে বুঝবে শুনি। মায়াঙ্কের কণ্ঠ মাঝপথে থামতে রোজ অস্থিরতা বাড়লাম। কিন্তু কিন্তু কি মায়াঙ্ক, তারপর কি হলো মাহির? কোথায় আছে আমার বোন? তৎক্ষণাৎ সে বলি উঠল, ইস্পাত দৃঢ় মানব কমান্ডার অত সহজেই দুর্বল হয় না। তবু মায়াঙ্ক আজ হলো বিষাদী কণ্ঠে পাঁচা উত্তর দিল। ওই শ্যাডো মনস্টার আবারও আমার বোকা সানবার্ডকে আটকে ফেললো নিজ খাঁচায়, তুলে নিয়ে গেল আমার ওই চোখের সামনে। আর আমি মিশন নামক দায়িত্বের বেড়াজালে আটকে নির্বিকার ভঙ্গিতে দেখলাম, শুধু পারলাম না ওকে আটকাতে। শেষটুকু শুনে বড় আশাহত হলো রোজ। সুদর্শন মুখখানায় এক পশলা মেঘ জমিয়ে যুবক কেমন হেঁচে গেল বিশাল থাই গ্লাসের জানালার কাছে। সরু দৃষ্টি তাক করলো জানালার বাইরে ব্যস্ত ঢাকা শহরের পানে। অতঃপর খানিকক্ষণ সময় নিয়ে আওড়াল, তোর নেক্সট মুভ কি মায়াঙ্ক? কাকে বাঁচাবি, ডিপার্টমেন্ট নাকি মাহি? ওপাশে গম্ভীর কণ্ঠ নিরুত্তেজ, মাথার উপর ঝুম বৃষ্টির পানি মুখ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। চোখ বুঝতেই তার মানুষপটে ভেসে উঠল মাহির নরম তুলতুলে মুখখানা। মায়াঙ্ক হাসল, শান্ত ভঙ্গিতে জবাব দিল, দুটোকেই। আগে হিমাংশু রায়ের কর্ণধার অধীর রায়ের। কথার মাঝেই টুটু শব্দে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হলো। রোজও কেমন গম্ভীর মুখে কান থেকে ফোন নামিয়ে এনে পরখ করলো একবার, সময় নিয়ে আবারও বললাম, হ্যালো মায়াঙ্ক, আর ইউ হিয়ারিং মি? ওপাশে কল কেটেছে বেশ আগে। মায়াঙ্ক কেমন শঙ্কিত চিত্তে উঁচু পালচে দেখছে ফোন, আঙুল চালিয়ে ফোন নম্বর ফের টুকে কল দিয়েও নেটওয়ার্ক বিচ্ছিন্নতার কারণে কল ঢুকলো না। আর
মায়াঙ্ক থামলো, হাত থেকে ফোনটা আলতো করে রাখলো প্লেটের উপর। পরক্ষণে ঝুম বৃষ্টির মাঝে বেরিয়ে গেল বুথ থেকে। দুহাত হুডির পকেটে গুজে যুবক কেমন গুনে গুনে পা ফেলছে দেখো সম্মুখে। কংক্রিটের প্রশস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে আনমনি বিড়বিড় করে বলে উঠছে, আমার 6 বছরের নির্লস সাধনা তুমি সানবার্ড, যাকে অন্তরে লুকিয়ে রেখে এখনো বেঁচে আছি আমি। তোমাকে এত সহজে হারাই কি করে? আমার দেহে প্রাণ থাকতে আমি তোমায় অন্য কারো হতে দেব না। আকাশের ওই চাঁদের গায়ে হাজারো কলঙ্ক থাকলেও মানুষ যেমন চাঁদের মোহে তার দাগের কথা ভুলে যায়, ঠিক তেমনই আমার মন আকাশের ব্যক্তিগত চাঁদ, আমার সানবার্ড। তোমার গায়ে শত কলঙ্ক থাকলেও আমার ভালোবাসায় তার দাগ মিটে যাবে নিমেষেই। তুমি দেখে নিও সানবার্ড, এ মরণ খেলা আমিই জিতবো। ফোন হাতে নিয়ে পুরো ঘর্মে পায়চারি চালাচ্ছে রৌদ্র। মুখটা গম্ভীর, তার মস্তিষ্কে বাচ্চা মায়াঙ্কের বলা শেষ কথাটা। হিমাংশু রায়, এটা আবার কে? অধীরের সাথে কি সম্পর্ক ওনার? তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার, সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার। তার ডালিম ফুলের জালি, গোলাপ গালের লালি, ঈদের চাঁদ চায়। উত্তর কলকাতার শোভা বাজারের বিখ্যাত রায় জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে প্রায় 150 বছর ধরে। প্রাচীন এই জমিদার বাড়ি আজও মুখরিত রায় জমিদার পরিবারের গৌরবময় উপস্থিতিতে। জমিদার বাড়ির অন্দরমহল, সে কি লম্বা বারান্দা, এইদিক ওইদিক ভারী কারুকার্যে খোদাই করা কাঠের দরজা, উঁচু ছাদ থেকে ঝুলে আছে ঝাড়বাতি, চারিদিকে মৃদু চন্দন আর পুরনো কাঠের গন্ধ যেন মিলেমিশে একাকার। অন্তর্মহলের নিত্য কক্ষে তালিমে মত্ত রায় জমিদার পুত্রে নিরুপমা রায়, সপ্তদশী, কোটার দীঘল কালো কেশ, লম্বা বিনুনি যার ছুঁয়ে দিচ্ছে হাঁটুর কাজ। মোটা কাজ হলে সেজেছে সপ্তদশী, টানা টানা লাল সাদা মিছিলের গোলাকার চুড়িদার করতে, পায়ে বাজছে ঘুঙুর। সপ্তদশীর হলদেটে গৌরবর্ণা গায়ের রং যেন এক কথায় কাঞ্চা সোনা। রোদের আলো পড়তে ত্বক করে চিকচিক বিলাসিনী তালিম নিচ্ছে একা একা, ঘুঙুর পায়ে ঘুরছে শাস্ত্রীয় নৃত্য। এরই মধ্যে অন্দরমহলে নিচতলায় থেকে ধেয়ে এলো এক পৌরার ছাঁচালো কঞ্চ। নীরু, বলি হায় হায়, অঞ্জলি না দিয়ে কিসের মৃত্যু করছিলা? মা ঠাকুরনের বলবো? তক্ষুনি নিত্যরত পদযুগল থেমে গেল সপ্তদশী নীরর। বুকে ওঠা নামার গতি বড্ড জোরালো তার। নিজ বলে জিভ চলে গেল দাঁতের নিচে। সপ্তদশী ছুটল তৎক্ষণাৎ, ঘুঙুরের রুমছুম শব্দ তুলে তড়িৎ গতিতে বেরিয়ে এলো নিত্যকক্ষ থেকে। অন্দরমহলে দোতলার কাঠের তৈরি রেলিং দাঁড় ঘেঁষে দাঁড়িয়ে হালকা উক্কি দিল নিচতলায়। পোড়াকে দেখে কানে হাত রাখলো নীরু। অপরাধী ভাবস্রোতে চাপাস্বরে পড়ল, ঠাকুমা, এবারের জন্য ক্ষমা করুন, কথা দিচ্ছি আর কখনো অঞ্জলি না দিয়ে আসবো না। পোড়া নিজ লালচে দাঁতগুলো বের করে হাসলেন কেমন। নীরুর অমন সুশ্রী মুখখানায় দেখলে গলে যান তিনি। আজও হলো তাই, মাথা না নাড়িয়ে হাত উঁচিয়ে কেবল পড়লাম, মনে থাকে যাতে। সপ্তদশী হাসল, উপনিষ মাথা ঝাঁকিয়ে বোঝালো, মনে থাকবে। কাঠের তৈরি সুবিশাল ড্রেসিং টেবিলের সামনে বসে আছেন রায় বাড়ির বড় কর্তাগিনী সুদীপাড়ায়। তার পেছনেই দাঁড়িয়ে আছে দাসী শর্মিষ্ঠা, সুন্দর করে আঁচড় দিচ্ছে গিন্নির কোমর সমান দীঘল কালো কেশগুচ্ছ। তিনি নিজ কাজে বহাল থেকেই কেমন দোদুমোদু করছেন। আয়নার প্রতিবিম্বে তার নজর এড়ায়নি সুদীপার। তিনি রয়েছে হাত বাড়িয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে একখানা পান তুলে গালের ভাঁজে দিয়ে বললেন, কি বলবি বলে ফেল। সাহস পেলেন শর্মিষ্ঠা। তৎক্ষণাৎ হড়বড়িয়ে বলতে লাগলেন, বাজারে গিয়েছিলাম কর্তাগিন্নি, সেখানে কয়েকজনকে বলতে শুনলাম আমাদের নীরুর কথা। সবাই বলছিল অবিবাহিতা হওয়ার সত্ত্বেও বিগত 8 বছর ধরে রায় জমিদার পুত্রী যে বেখেয়ালি পুরুষদের অপেক্ষায় রোজ সিথি রাঙিয়ে যাচ্ছে, সে পুরুষ কি আদৌ ফিরবে কোনো দিন? কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে আগুন চোখে ঘুরে তাকালেন সুদীপা। তাকে গজগজ করতে করতে তক্ষুনি দাসীর গালে বসালেন 5 আঙুলের ছাপ।
বসাতে ছেড়ে উঠে দাঁড়িয়ে সাপের ন্যায় ফুসফুস করতে করতে বলে উঠছেন, রায় পরিবারের রক্ত যার গায়ে বইছে সে নিজের জান দিয়ে দিবে, তবুও কোনোদিন নিজের দেওয়া জবানের কথা ভুলবে না, কোনো দিন না। অধীর আসবেই। ডিভানের সম্মুখে থাকা টেবিলের ওপর সাজিয়ে রাখা নানান বাহারি খাবার মাহি একটু একটু করে খেয়েছে। কিছু কিছু মুখে রুচিমন্দা দেখা দিয়েছে তার, কিছুই ভালো লাগছে না খেতে। সম্মুখে দাঁড়িয়ে থাকা মিলা কেমন ফ্রিকুচকে তাকিয়ে আছে মেয়েটার পানে। মাহির অমন খাবার দেখে নাক ছিটকানো দেখে সে কেমন সন্দিহান গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে মোল্লাই, খাচ্ছ না কেন? ওষুধ খেতে হবে তো। সঙ্গে সঙ্গে বসা ছেড়ে উঠে দাঁড়ায় মাহি, দুহাতে বুকের কাছে বেঁধে উল্টো পথে এগোয় হাত খোলা জানালার কাছে। বিষাদী কঞ্চে অন্য প্রসঙ্গ চিনি বলে, ভালো লাগছে না খেতে,